ভারতের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশিরা। হ্যাঁ, এখনো বাংলাদেশ সেই অর্থে তারা যুদ্ধ ঘোষণা করেনি, আর কোনোদিন করতে পারবে এমন হিম্মত বা শিরদাঁড়াও তাদের কখনোই হবে না। কিন্তু ওপার বাংলার কিছু মৌলবাদী বাংলাদেশিরা তারা ভারতের বিরুদ্ধে ফেসবুকে, টুইটারে কখনো বাংলাদেশের রাস্তায় নেবে সেখানকার সাধারণ মানুষকে খেপাতে এবং হিন্দু নিধন যজ্ঞটা আরো বেশি করে চালিয়ে যাওয়ার জন্য তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। কেউ বলছেন যে দু হাতে দুই গজারির লাঠি নিয়ে, অর্থাৎ দুটো লাঠি নিয়ে ভারতের দিকে নাকি তেড়ে দিলেই নয়াদিল্লি উড়ে যাবে, সেই বক্তব্য শুনিয়েছিলাম। আবার প্রাক্তন সেনা প্রধানদের এক এক অংশ, বাংলাদেশের সেনাদের রিটায়ার্ড অংশ, তারা মিছিলের মধ্যে এসে এমন এমন হুঙ্কার দিচ্ছেন, শুনলে আপনারা হাসি চাপতে পারবেন না, যে সে দেশকার সেনাবাহিনীদের প্রাক্তন কর্তারাও এই রকম হাস্যকর কথা বলতে পারেন। তাদের মধ্যে কেউ বলছেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আবার একজন বললেন যে আমাদের সামরিক ক্ষেত্রে 5,000 সৈন্য আছে, তার মধ্যে 2,500 নবীন। এই 2,500 সৈন্য যদি ভারতের দিকে তেড়ে যায়, সঙ্গে যদি বাংলাদেশের 30 লক্ষ ছাত্র যুব তারাও যদি যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে ভারত তো ছেড়ে দিন, আমেরিকাকে হারাতে তাদের বেশি সময় লাগবে না। এরকম হাস্যকর কমেডিয়ান শো বাংলাদেশ ছাড়া আর কোথায় পাবেন? নির্মল আনন্দের একটা ভিডিও দিয়ে শুরু করলাম, কিন্তু আদতে এর মধ্যে একটা ভয়ানক থ্রেট রয়ে গিয়েছে। কি সেই থ্রেট সেটা বলবো, কিন্তু আগে এই কমেডিয়ান ভিডিওটা শুনুন। টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। শুনলেন বন্ধুরা, এরকম অজস্র ভিডিও আমাদের হাতে রয়েছে। কেউ বলছে যে হাতা খুন্তি নিয়ে তেড়ে যাব, কেউ বলছে যে দুহাত তুলে এগিয়ে গেলেই ভারত পালাবে ভয়ে, আবার কেউ বলছেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব। এরকম যে যার বলে মনে হচ্ছে, যেটা বললে সেখানকার সাধারণ মানুষ সব থেকে বেশি খুশি হবে এবং তাদের জনপ্রিয়তাটা কিছু বৃদ্ধি পাবে, সেই ধরনের বক্তব্য বলে কার্যত তারা একটা আত্মতুষ্টিতে ভোগার চেষ্টা করছে। যেটা হবার নয়, সেটা কার্যত নিজের মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে, বাংলাদেশিদের মনের মধ্যে বিশ্বাস জাগিয়ে সেই পরম তৃপ্তি তারা পেতে চাইছেন। কিন্তু আদতে কি হতে পারে, এই তথ্যটাও তো জানাটা খুব প্রয়োজন। যে এই মুহূর্তে সত্যি সত্যি এমন যদি একটা কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে ভারত এবং বাংলাদেশ দুই দেশ যদি কোনোভাবে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে কি পরিস্থিতির সৃষ্টি হতে পারে? ভারতবর্ষ কি সত্যি বাংলাদেশের কাছে একটা বেগ পেতে পারে? হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে হারাতে হয়তো পারবে না, কিন্তু বাংলাদেশ ভারতবর্ষের যে ক্ষতিটা করতে পারবে, সেটাও কিন্তু একটা বড় মাপের ক্ষতি হতে পারে। কি হতে পারে? ভারত এবং বাংলাদেশের সামরিক অস্ত্রের তুলনাটা যদি আজকে আপনাদের সামনে করি, কার হাতে কত অস্ত্র রয়েছে, কার হাতে কত সেনা রয়েছে, স্থলভাগ, জলভাগ কিংবা আকাশপথ, এই 3টি ক্ষেত্রে কার হাতে কত সেনা রয়েছে, কত অস্ত্র সামগ্রী দুই দেশের মধ্যে রয়েছে, এর একটা তুলনা আজকে আপনাদের সামনে করার চেষ্টা করব। এবং পর্বটি শোনার পর আপনারাই লিখে জানাবেন যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে ভারতের বাংলাদেশকে করায়ত্ত করতে বা বাংলাদেশকে পরাজিত করতে ঠিক ক ঘন্টা সময় লাগবে। এই হিসাবটার পরই আপনারা কমেন্টে লিখে জানাবেন। আসুন সেই তথ্যগুলো এবার আপনাদের সামনে একে একে করে রাখি। খুব সৌভাগ্যক্রমে 2024 সালে, অর্থাৎ এই সালেই গ্লোবাল ফায়ার পাওয়ার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট হচ্ছে বিশ্বের সমস্ত দেশ সামরিক ক্ষেত্রে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে তার একটা তুল্যমূল্য আলোচনা। এই রিপোর্ট অনুযায়ী আপনাদের সামনে বলবো ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তির মধ্যে কতটা আকাশ এবং পাতালের সম্পর্ক রয়েছে। ঠিক যেন বেড়াল আর বাঘের যুদ্ধ হলে যা হয়, ঠিক একই পরিণতি হবে যদি ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি কোনোদিন যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। কেন না, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হলো ভারতবর্ষ। গোটা পৃথিবীর চতুর্থ শক্তিধর। প্রথমে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে রয়েছে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে কিন্তু ভারত। ভেবে দেখুন, পৃথিবীর মধ্যে এতগুলো দেশ, তার মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেখানে বাংলাদেশের পজিশন কত? সেখানে বাংলাদেশের পজিশন হচ্ছে 37 নাম্বার।
এই তথ্যটাই কি এনাফ নয় যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের কি পরিণতি হতে পারে? ভারত চতুর্থ শক্তিশালী দেশ, যেখানে বাংলাদেশের স্থান 37 নম্বরে। এবার আসুন আরো অনেক তথ্য আপনাদের দেব। প্রথমে আসুন আপনাদের বলি, আকাশ পথে যদি যুদ্ধ হয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের একটা কম্প্যারিজন আমরা করি, কার হাতে কি অস্ত্র রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2296টি এয়ারক্রাফট রয়েছে, যুদ্ধ বিমানের সংখ্যা হলো 606টি এবং হেলিকপ্টার রয়েছে 869টি। আর শুধু আকাশপথের যদি সামরিক বাহিনীর তুলনা করা হয়, যেমন এয়ারক্রাফট, যুদ্ধ বিমান, হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারতের হাতে রয়েছে রাফাল, তেজস, সুখোই, SU-30 MKI, মিরাজ 2000-এর মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। আপনাদের মনে রয়েছে 2019 সালে ভারত বালাকোটে যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল, তাতে মিরাজ যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল, কারণ তখন ভারতের হাতে রাফাল ছিল না। এখন এই মুহূর্তে শুধুমাত্র ভারতের হাতে 36টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে এবং আরো বেশ কিছু রাফাল যুদ্ধ বিমান আসতে চলেছে ভারতের হাতে। এবার বাংলাদেশের সঙ্গে যদি কম্পেয়ার করি, ভারতে যেখানে 2296টি এয়ারক্রাফট রয়েছে, বাংলাদেশে রয়েছে মাত্র 216টি এয়ারক্রাফট, অর্থাৎ প্রায় 10 গুণ কম। এবং যুদ্ধ বিমান ভারতের হাতে যেখানে রয়েছে 606টি, সেখানে বাংলাদেশের হাতে মাত্র 44টি। ভারতের হাতে হেলিকপ্টার রয়েছে যেখানে প্রায় 900টির কাছাকাছি, বাংলাদেশের হাতে হেলিকপ্টার রয়েছে মাত্র 73টি। এবং মোট এয়ারক্রাফটের নিরিখে যেখানে ভারত 4 নম্বর স্থানে রয়েছে বিশ্বের, বাংলাদেশ রয়েছে 46তম স্থানে। হেলিকপ্টারের নিরিখে বাংলাদেশ রয়েছে 49তম স্থানে, যেখানে ভারত রয়েছে 4র্থ স্থানে। এবার বুঝতে পারছেন, শুধুমাত্রই আমি আকাশপথের তুলনা করলাম, সেখানে একটা হাতির সঙ্গে একটা পিঁপড়ের যেরকম তুলনা করা যায়, বাংলাদেশ এবং ভারতের সামরিক আকাশপথের এই রকম কম্প্যারিজন করলে দেখা যাচ্ছে। এবং সেটা ভারতের কোনো রিপোর্ট নয় যে পক্ষপাতমূলক কোনো রিপোর্ট, এটা গ্লোবাল সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী এই তথ্য আপনাদের হাতে দিলাম। এবার আসুন আপনাদের জানাবো স্থলভাগের নিরিখে ভারত এবং বাংলাদেশের কি কি অস্ত্র ভান্ডার রয়েছে। গ্লোবাল ফায়ার রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে মোট 4614টি ট্যাঙ্ক রয়েছে, রকেট আর্টিলারির সংখ্যা 702, 1,51,248টি গাড়ি রয়েছে ভারতের। সেলফ প্রপোলেড আর্টিলারির সংখ্যা হচ্ছে 140। ভারতের হাতে রয়েছে T-90 ভীষ্ম, জোরবারের মতো বিশ্ববন্দিত ট্যাঙ্ক। সেই সঙ্গে ভারতের কাছে রয়েছে দূরপাল্লার প্রচুর ক্ষেপণাস্ত্র, যেমন অগ্নি 3, অগ্নি 5-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটা আমেরিকা পর্যন্ত কভার করে নিতে পারে, এতটা তার বিস্তৃতি রয়েছে ভারতের এই ক্ষেপণাস্ত্রের। এবং বাংলাদেশের সঙ্গে যদি তুলনা করা যায়, ভারতের যেখানে প্রায় 5000 ট্যাঙ্ক রয়েছে, বাংলাদেশের ট্যাঙ্ক রয়েছে 320টি। ভারতে যেখানে গাড়ির সংখ্যা হচ্ছে 1.5 লক্ষ, সেখানে বাংলাদেশের গাড়ির সংখ্যা মাত্র 13,000। কাজেই এক্ষেত্রেও বুঝতে পাচ্ছেন যে স্থলপথেও ভারতের থেকে কতটা নগণ্য হয়ে রয়েছে এই বাংলাদেশ। এবার আসুন আপনাদের সামনে জানাবো জলপথের কি হাল। তাহলে কি জলপথে কোনোভাবে ভারতকে টেক্কা দিতে পারে এই বাংলাদেশ? তার কারণ ভারত এবং বাংলাদেশের সীমানার একটি বিস্তৃত অঞ্চলে সেখানে এই জলপথের ব্যবহার রয়েছে। তাহলে জলপথে কে কতটা শক্তিশালী, আসুন পরখ করে নেওয়া যাক। জলপথে ভারত এবং বাংলাদেশের গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী নৌপথে ভারতের হাতে থাকা মোট অ্যাসেটের সংখ্যা হলো 294টি। আছে 12টি ফ্রিগেট এবং 12টি ডেস্ট্রয়ার। ভারতের হাতে সাবমেরিনের সংখ্যা হলো 18টি। প্যাট্রোলিং ভেসেল আছে 137টি। এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি। ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার দুটির নাম হলো INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত, যে দুটি জাহাজ থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে। সেই সঙ্গে ভারতের হাতে একাধিক পরমাণু শক্তিধর সাবমেরিন রয়েছে। এই কয়েকদিন আগেই সেরকম একটি সাবমেরিন থেকে 3500 কিলোমিটারের পাল্লা বিশিষ্ট মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে কিন্তু ভারত। এবার আসুন বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করা যাক। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী যেখানে ভারতের হাতে 18টি সাবমেরিন রয়েছে, সেখানে বাংলাদেশের সাবমেরিনের সংখ্যা মাত্র 2টি। ভারতের কাছে প্যাট্রোলিং ভেসেল 137টি যেখানে রয়েছে,
সেখানে বাংলাদেশের তার সংখ্যা হচ্ছে মাত্র 55টি। অর্থাৎ সার্বিক দিক থেকে আপনাদের যেটুকু ইনফরমেশন আমি সংগ্রহ করতে পেরেছি, জল স্থল বিমানে প্রত্যেকটি ক্ষেত্রে ভারত এতটাই এগিয়ে রয়েছে যে এই রকম 4টে বাংলাদেশকে একসঙ্গে হারানোর ক্ষমতা রাখে ভারতবর্ষ। এবং সবথেকে বড় কথা যেটা বললামই না এতক্ষণের পরিসংখ্যানে, সেটা হচ্ছে এর পরেও ভারত হচ্ছে পরমাণু শক্তিধর একটি দেশ। এটা সব থেকে বড় বিষয়। এই রকম শক্তিধর একটি দেশের সঙ্গে বাংলাদেশের মৌলবাদী নেতারা বলছে যে দু হাতে দুটো লাঠি নিয়ে তেড়ে গেলেই নয়া দিল্লি উড়ে যাবে। কেউ আবার বলছে যে আমি দুদিনের মধ্যে কলকাতা দখল করে নেব। কেউ আবার বলছে হাতা খুন্তি নিয়ে তেড়ে গেলে ভারত হেরে যাবে। এই ধরনের আত্মপ্রচার তারা করে কিছু লোক খেপানোর কাজ অবশ্যই তারা করতে পারেন, কিন্তু হাল হাকিকাত যেটা ভারতের কোনো রিপোর্ট নয়, আন্তর্জাতিক একটি রিপোর্ট থেকে আপনাদের পড়ে শোনালাম যে একসঙ্গে আমি 4টি ভুল বলেছিলাম, একসঙ্গে 10টি বাংলাদেশকে একত্রিত করলে যে শক্তি হয়, ভারতের কাছে কার্যত সেই শক্তি রয়েছে। 10টি বাংলাদেশের সামরিক শক্তি যা রয়েছে, ভারতের হাতে একার হাতেই সেই শক্তি রয়েছে। এহানো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে পাঙ্গা নেওয়ার কথা ভাবছে, কিন্তু ভারত কেন কোনো বক্তব্য রাখছে না, তার কারণ আজকে রাতের পর্বেই আপনাদের সামনে নিয়ে আসবো এর তথ্য যে ভারত কেন বাংলাদেশের এই প্ররোচনায় পা দিচ্ছে না। এটা কার্যত একটা প্ররোচনা। আপনারা জানেন মোহাম্মদ ইউনূসকেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং তার পেছনেরও গভীর ষড়যন্ত্র যে ছিল সেটা আজকে তো বুঝতে পারছেন। তার কারণ এই মানুষটি অন্তত আর যাই হোক শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার অন্তত যোগ্য ছিলেন না। সেই মানুষটিকে যদি শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যায় তাহলে বুঝতেই পারছেন যে যে ভারতবর্ষকে টাইট করার জন্য বিদেশি সমস্ত শক্তিরা বাংলাদেশকে টোপ হিসাবে ব্যবহার করছে। আর এই টোপটি যদি ভারতবর্ষ কোনোভাবে গিলে ফেলে তাহলে সেটা ভারতবাসীদের জন্য যেমন একটা সংকট তৈরি হতে পারে, ঠিক তেমনি আবার যে ভারত এখন এই মুহূর্তে সমস্ত দিক দিয়ে মাথা তুলে পশ্চিমী দেশগুলোকে চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাচ্ছে, সেটাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কমে যেতে পারে। তাই আপনাদের বলার চেষ্টা করলাম যে ওপার বাংলা থেকে অনেক আওয়াজ উঠবে, অনেক কিছুই বলা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা ভারতের সাধারণ মানুষের অ্যাকচুয়াল হাল হকিকতটা আপনাদের জানিয়ে রাখলাম যে দুই দেশের যুদ্ধ হলে কি পরিণাম হতে পারে। দেখুন, যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনাদের আমি বলছি, তার কারণ বাংলাদেশ এতটাই ক্ষুদ্র যে ভারত এই যুদ্ধের মধ্যে যাবেই না। যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারতের হাতে অনেক কিছু রয়েছে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যুদ্ধের পরিস্থিতি ভারত কোনোভাবেই আগে থেকে নেবে না। আর ওপার বাংলার মৌলবাদী নেতারা আর যাই জানুক, এটা অন্তত তারা জানে যে তাদের ক্ষমতা কতটুকু। তাই তারা হম্বিতম্বি করবে, সেখানকার হিন্দুদের ওপর অবশ্যই নিপীড়ন তারা করতে পারে, কিন্তু ভুলেও ভারতের বিরুদ্ধে আক্রমণের কথা তারা স্বপ্নেও ভাবতে পারবে না। সেই কারণে আপনাদের সামনে বললাম। এবং আজকের পর্বটি দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি, আজকে সন্ধ্যার পর্বটি বা দুপুরের যে পর্বটি আনবো, পরবর্তী পর্বটি একটি শুনবেন যে এই মুহূর্তে কেন নরেন্দ্র মোদী বা ভারতের পাশে থাকাটা আমাদের অত্যন্ত দরকার, কেন নরেন্দ্র মোদীর প্রশাসনের ওপর এই মুহূর্তে চাপ সৃষ্টি করা উচিত নয়, যে কেন কিছু করছেন না, কেন কিছু করছেন না, আপনাদের করাটা এই মুহূর্তে প্রয়োজন, কেন আপনারা চুপ করে বসে রয়েছেন, এইটা কিন্তু অবশ্যই আমাদের বন্ধ করা উচিত। কেন বন্ধ করা উচিত আজকের পরবর্তী পর্বে আপনাদের সামনে আমি বিশ্লেষণ করব। কিন্তু এই মুহূর্তে ভারত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, ভারতের বিদেশ নীতির ওপর ভরসা রাখুন। ভারতের শক্তি আপনাদের দেখিয়ে দিলাম, কাজে এরকম একটা মশার মতো শক্তিধর দেশ যে ভারতের জন্য কোনো থ্রেট নয়, এইটা অন্তত বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ ভারতের কাছে কোনো থ্রেট নয়। যদি দুটো দেশের মধ্যে সাক্ষাৎ মুখোমুখি যদি সংঘাত হয় তাহলে বাংলাদেশ ভারতের জন্য কোনো থ্রেট হতে পারে না, কিন্তু সম্পর্ক অনেক জটিল। পররাষ্ট্র নীতি যখন চলে আসে তখন একটা দেশকে হাতিয়ার করে যখন অন্যান্য দেশগুলো পেছন থেকে খেলে, তখন কিন্তু সেইটা মাথায় রেখে কিন্তু ভারতকেও অ্যাকশন নিতে হয়। তার কারণ এর পেছনে যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের যে এতটা সাহস এমনটা নয়, তাদের পেছন থেকে কিন্তু প্রচুর দেশ রয়েছে, আজকের পর্বে বিশ্লেষণ করব, তারাই কিন্তু বাংলাদেশকে টোপ হিসাবে ব্যবহার করছে এই ভারতের মতো বাঘকে খাঁচায় বন্দি করার জন্য। তাই এই প্রলোভনে যাতে আমরা পা না দিই সেটা মাথায় রাখতে হবে। আপনাদের আশ্বস্ত করার জন্য শুধু আমি এই কম্পারিজনটা করলাম, ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে কি পরিণাম হতে পারে সেই কম্পারিজনটা আপনাদের সামনে তুলে এটাই বলার চেষ্টা করলাম। অহেতুক ঘাবড়াবেন না, একটা মশাকে মারতে যতটুকু বেগ দিতে হয় আপনাদের, ঠিক দরকার পড়লে বাংলাদেশকে ওই হাল করতে ভারতের ওই 24 ঘন্টা সময় লাগবে না। আপনারা কি কখনো জানতে পেরেছিলেন পাকিস্তানের মাটিতে ঢুকে ভারত পাকিস্তানিদের মেরে আসবে? তার 2 মিনিট আগেও কি জানতে পেরেছিলেন পোখরানে যে পরমাণুর পরীক্ষা করতে চলেছে অটল বিহারী বাজপেয়ীর সরকার,
তার একদিন আগেও 1 মিনিট আগেও আপনি জানতে পেরেছেন? আপনার কথা ছেড়ে দিন, আমেরিকা পর্যন্ত জানতে পারেনি। তাই ভারত এই মুহূর্তে কি করছে, বাংলাদেশ নিয়ে ভারত কখন আঘাত করবে বা কখন আঘাত করাটা প্রয়োজন, এটা ভারতের কূটনৈতিকবিদদের হাতেই ছেড়ে দিন। এটা নিয়ে আমাদের অহেতুক ভারতকে ডিস্টেবিলাইজ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের কি মতামত আজকের পর্বে অবশ্যই লিখে জানাবেন এবং দয়া করে এই ধরনের তথ্যগুলো অন্যদের জানতেও অবশ্যই সাহায্য করুন। হ্যাঁ, আপনারা বলতেই পারেন এতে আমার কিছুটা অবশ্যই লাভ হবে, কিন্তু আমার লাভের পাশাপাশি এই যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের এই মুহূর্তে কি করা উচিত, কতটা তাদের শান্তিতে থাকা উচিত, সেই বার্তাটাও তারা পেয়ে যাবেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে। তাই আমাদের চ্যানেলের পাশে থাকার পাশাপাশি এই ভিডিওগুলো ছড়িয়ে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছেও সঠিক তথ্যটা পৌঁছে দিতে পারেন আপনারা যদি চান। এনিওয়ে, এখনকার মতো এখানেই শেষ করলাম।